আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 22 ডিসেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সোমমঙ্গল হাইলাকান্দিতে রাজস্ব আদালত মিলেনি ক্ষতিপূরণ, ভারতমালা প্রকল্পের কাজ আটকে দিলেন ক্ষুব্ধ জনতা। আগে বিষয় নিষ্পত্তি, তারপর নির্মাণ কাজ, আশ্বাস বিধায়ক নিহারের। বিজেপি সাংসদকে ধাক্কা, রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্ত শুরু। ভুল করে দান বাক্সে পড়ল আইফোন, মালিক এখন দেবতা, দাবি মন্দির কর্তৃপক্ষের। ফের উত্তরপ্রদেশ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ, দায়ের মামলা। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে দিল্লি পুলিশ, আটক সন্দেহভাজন 175। এবং সর্বশেষ খবরটি হলো কুয়েত সফরে বড় প্রাপ্তি, গার্ড অফ অনার সম্মান নরেন্দ্র মোদীকে। এবারে শুনুন বিস্তারিত খবর। সুশাসন সপ্তাহ পালন উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে 2টি রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে। রাঙ্গাউটি জিপি কার্যালয়ে সোমবার এবং বাঁশডোহর জিপি কার্যালয়ে মঙ্গলবার রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে। হাইলাকান্দির তহসিলদার পাট্টাদারদের এই 2 রাজস্ব আদালতের সুযোগ নিয়ে খাজনা জমা দেওয়ার আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, 19 ডিসেম্বর থেকে সুশাসন সপ্তাহ পালন শুরু হয়েছে জেলায়। সরকারি পরিষেবা দ্রুত দিতে এই সপ্তাহ পালনে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। অপরদিকে মেলেনি ক্ষতিপূরণ, ভারতমালা প্রকল্পের কাজ আটকে দিলেন ক্ষুব্ধ জনতা। আগে বিষয় নিষ্পত্তি, তারপর নির্মাণ কাজ, আশ্বাস বিধায়ক নিহারের। ধলাই বিধানসভা এলাকার ধলাই গাঁও পঞ্চায়েতের সদাগ্রাম ও লান্টু গ্রামে ভারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য অধিগ্রহণ করা জিরাত ও জমির ক্ষতিপূরণ না দেওয়ায় নির্মাণ কাজ আটকে দিলেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। এ নিয়ে ধলাই লালটু গ্রাম ও সদাগ্রাম এলাকায় উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয়। খবর পেয়ে ধলাইয়ে ছুটে আসেন সুনাইট সার্কেল ম্যাজিস্ট্রেট ও ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। জানা যায়, ধলাইয়ের সদাগ্রাম ও লালটুগ্রাম এলাকার যেসব মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে আজ দেওয়া হবে, কাল দেওয়া হবে করে জমির ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আর এদিকে কোনো ধরনের ক্ষতিপূরণ না দিয়ে নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের উচ্চপদস্থ আধিকারিকরা বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে এবং বড় বড় এক্সকেভেটর লাগিয়ে জোর জবরদস্তি কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে শুক্রবার স্থানীয় জনগণ কাজে বাধা দেন। তখন এক উত্তেজনাময় পরিস্থিতি দেখা দেয়। শনিবার একই অবস্থায় কাজ শুরু করতে চাইলে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ করতে দেওয়া হবে না বলে অনড় থাকেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। স্থানীয় বাঙালি এবং ডিমাসা সম্প্রদায়ের শতাধিক পুরুষ ও মহিলা একত্রিত হয়ে কাজে বাধা দেন। ক্ষুব্ধ জনগণ জানান, গত পুজোর আগে জমির যাবতীয় নথিপত্র জমা দিয়েছেন, কিন্তু রহস্যজনক কারণে বিভিন্ন জায়গায় অধিগৃহীত জমির এবং জিরাতের ক্ষতিপূরণ দেওয়া হলেও সদাগ্রাম ও লালটু গ্রামের অধিকাংশ মানুষের ক্ষতিপূরণ পাওয়া বাকি। এই অবস্থায় তারা বিটিমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এ নিয়ে সুনাই রাজস্ব চক্র কার্যালয় ও শিলচর জেলা ভূবাসন কার্যালয়ে বারবার যোগাযোগ করা সত্ত্বেও রহস্যজনক কারণে প্রতারণার শিকার হচ্ছেন ভূমি মালিকরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু সংখ্যক পাটওয়ারিদের স্বার্থান্বেষী মনোভাবের জন্য ক্ষতিপূরণের ফাইল ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে। এভাবে ফাইল আটকে রেখে কৌশলে উৎকুচ আদায়ের জন্য পাটওয়ারি থেকে শুরু করে একটি বড় রকমের দালাল রাজ চলছে। সিএম ভিজিলেন্সের হাতে ইতিমধ্যে অনেক পাটওয়ারি উৎকুচ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছেন। সুনাই রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ের একাংশ পাটওয়ারিদের দুর্নীতির বিষয়ে তথ্য সহ সংবাদ মাধ্যমে প্রচার হলেও রহস্যজনক কারণে আজ পর্যন্ত কোনো পাটওয়ারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উৎকুচ না দিলে কোনো কাজই হয় না বলে জানান স্থানীয় জনগণ। জমি খরিদ বিক্রির ক্ষেত্রে একটি এনওসি দেওয়ার জন্য কিংবা ভারতমালা প্রকল্পের জমি ও জিরাতের ক্ষতিপূরণ পাওয়ার জন্য যেখানে পাটওয়ারিদের একটি রিপোর্ট দেওয়ার কথা, সেখানে দিনের পর দিন মাসের পর মাস ফাইল আটকে থাকার রহস্য কি, প্রশ্ন তুলেন ক্ষুব্ধ জনগণ। এদিকে শনিবার দলের বিজেপি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক নিহার রঞ্জন দাস। বিধায়ককে কাছে পেয়ে স্থানীয় মানুষ নিজেদের ক্ষোভ ও বঞ্চনার কথা তুলে ধরেন। সে সময় ঘটনাস্থলে উপস্থিত পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং সোমবারের মধ্যে বিষয়টির সমাধান করে তারপরে নির্মাণ কাজ করতে পরামর্শ দেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অপরদিকে বিজেপি সাংসদকে ধাক্কা, রাহুলের বিরুদ্ধে তদন্ত শুরু। রাহুল গান্ধীর ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বিজেপির 2 সাংসদ, এমনটাই অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তভার এবার হাতে নিল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় লোকসভার বিরোধী দলনেতা
রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। এ প্রসঙ্গে দিল্লি পুলিশের ডিসিপি সঞ্জয় কুমার সেন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, অপরাধ দমন শাখার ইন্টার স্টেট সেল এই ঘটনার তদন্ত করবে। তদন্তকারী দলের মাথায় রয়েছেন এসিপি রমেশ লাম্বা। শুক্রবার রাতেই এই সংক্রান্ত সব নথিপত্র অপরাধ দমন শাখার হাতে চলে এসেছে। দ্রুত তদন্ত শুরু হবে বলে খবর। বি.আর. আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় সংসদ চত্বরে। সেদিন মকরদ্বারের সামনে অশান্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস ও বিজেপি সাংসদরা। অভিযোগ, সেখানে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় বারাসুরের বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গি ও ফারুকাবাদ লোকসভার বিজেপি সাংসদ মুকেশ রাজপুত গুরুতর আহত হয়েছেন। দুজনেই হাসপাতালে ভর্তি। প্রতাপ চন্দ্রের স্পষ্ট অভিযোগ, তাদের ধাক্কা মেরেছেন রাহুল গান্ধী। ঘটনায় সারেঙ্গির মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এরপর পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনুরাগ ঠাকুর সহ 3 বিজেপি সাংসদ। একই থানায় বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, তাদের রাজ্যসভার সাংসদ ও বিরোধী দলনেতার মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা মারায় তিনি পড়ে যান সেদিন। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে কংগ্রেস। সেই অভিযোগও খতিয়ে দেখবে দিল্লির অপরাধ দমন শাখা। জানা গিয়েছে, সংসদে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন তদন্তকারীরা। তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি চাইবে দিল্লি পুলিশ। অপরদিকে ভুল করে দান বাক্সে পড়ল আইফোন, মালিক এখন দেবতা, দাবি মন্দির কর্তৃপক্ষের। মন্দিরে প্রণামী দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করতে গিয়ে হাত ফসকে দান বাক্সে পড়ে গিয়েছিল দামি আইফোন। এরপরই মন্দির কর্তৃপক্ষের দ্বারস্থ হন যুবক। জানান, তার মোবাইল দান বাক্সের ভিতরে পড়ে গিয়েছে। তা ফেরত পেতে একবার দান বাক্স খোলার অনুরোধ করেন তিনি মন্দির কর্তৃপক্ষের কাছে, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তার সেই অনুরোধ নাকচ করে দেয়। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে তিরুপুরের আরুলমিন্ড কান্দাস্বামী মন্দিরে। ওই ব্যক্তির নাম দীনেশ। তিনি বিনগায়ামপুরমের বাসিন্দা। জানা গিয়েছে, দীনেশ 1 মাস আগে সপরিবারে মন্দিরে গিয়েছিলেন। পুজোর পর দান বাক্সে কিছু টাকা দিতে গিয়েছিলেন। তবে অসাবধানতাবশত জামার পকেট থেকে টাকা বের করার সময় তার আইফোনটিও দান বাক্সে পড়ে যায়। যেহেতু দান বাক্সটি অনেক উঁচুতে রাখা হয়েছিল, তাই তিনি ফোনটি উদ্ধার করতে পারেননি। আতঙ্কিত হয়ে দীনেশ মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান। এরপরই তারা জানান, একবার দান বাক্সে কিছু রাখা হলে সেটি দেবতার সম্পত্তি হয়ে যায়, তাই ফেরত দেওয়া যায় না। আরো জানা গিয়েছে, মন্দিরের ঐতিহ্য অনুযায়ী প্রতি 2 মাসে মাত্র একবার দান বাক্স খোলা হয়। এই ঘটনায় দীনেশ কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করেন। দান বাক্স কখন খোলা হবে তা জানানোর জন্য অনুরোধ করেন। গত শুক্রবার ছিল মন্দিরের দান বাক্স খোলার দিন। মোবাইল ফেরত পাওয়ার আশায় মন্দিরে হাজির হন দীনেশ, কিন্তু কর্তৃপক্ষের একই কথা, আইফোন এখন দেবতার হয়ে গেছে, তাই ফেরত দেওয়া যাবে না। তবে যুবকের কাকুতি মিনতির পর তারা জানায়, তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন। অপরদিকে কুয়েত সফরে বড় প্রাপ্তি, গার্ড অফ অনার সম্মান মোদীকে। শনিবার কুয়েত সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 26তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন নমো। সেখানে গিয়ে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহের সঙ্গে দেখা করলেন মোদী। গত 43 বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী উপসাগরীয় দেশটির আমন্ত্রণে সেখানে পা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীকে এদিন আনুষ্ঠানিক অভ্যর্থনা গার্ড অফ অনার দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত আমির। এর আগে 1981 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে 4 দশক। অপরদিকে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে দিল্লি পুলিশ, আটক সন্দেহভাজন 175। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশের পর গত কয়েকদিন ধরে রোহিঙ্গা ও বাংলাদেশিদের বিরুদ্ধে দিল্লি পুলিশের অভিযান চলছে। এবার দিল্লি পুলিশের জালে 175 জন সন্দেহভাজন বাংলাদেশি, তাদের ইতিমধ্যে আটক করা হয়েছে। দিল্লি পুলিশের আধিকারিকরা বলছেন, যাদের কাছে ভারতীয় নথি নেই তাদের চিহ্নিত করে আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। দিল্লি পুলিশ সম্প্রতি দিল্লির একাধিক স্থানে বিশেষ অভিযান চালায়। অভিযানে 175 জন সন্দেহভাজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। তাদের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, তদন্ত সাপেক্ষে যে তথ্য সামনে আসবে তার ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও দিল্লি পুলিশ একাধিক স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল, যাতে কয়েকজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। দিল্লি পুলিশ জনসাধারণের কাছেও আবেদন করেছে যে যদি তাদের এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তির সম্পর্কে তথ্য থাকে
তবে তারা যেন অবিলম্বে পুলিশকে জানায়। দিল্লিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিষয়টি কয়েক দশক ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এরপর দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু উত্তপ্ত হয়ে উঠেছে। দিল্লি এলজি পুলিশকে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন শুক্রবার তাদের স্কুলগুলিতে একটি নোটিশ জারি করেছে, যাতে স্কুলগুলিতে অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে বলা হয়। অপরদিকে ফের উত্তরপ্রদেশ বিজেপি বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের মামলা। উন্নাওয়ের প্রাক্তন বিধায়ক কুখ্যাত কুলদীপ সিং সেঙ্গারের পরে আরো এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে এক মহিলাকে নিজের কার্যালয়ে ডেকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ প্রথমে শাসক দলের বাহুবলী বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত বিধায়ক সাংসদ আদালতের বিচারকের নির্দেশ মেনে শনিবার বিলসির বিজেপি বিধায়ক হরিশ সাইক্য তার ভাইপো সহ 16 জনের বিরুদ্ধে গণধর্ষণ, প্রতারণা ও তুলাবাজির অভিযোগ দায়ের করেছে। যদিও নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেছেন বিলসির বিজেপি বিধায়ক, ওই ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বদায়ুর সিভিল লাইন্স এলাকার এক বাসিন্দার অভিযোগ, তাদের পরিবারের নামে থাকা 22 বিঘা জমি নামমাত্র নিজের 2 ভাইয়ের কাছে বিক্রির জন্য চাপ দিয়েছিলেন বিলসির বিধায়ক হরিশ সাইক্য। বর্তমানে জমির বাজার দর 16.5 কোটি, কিন্তু ওই জমি মাত্র 4 কোটি টাকায় লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় হুমকি দিতে থাকেন বিলসির বিজেপি বিধায়ক তথা এলাকার বাহুবলী নেতা হরিশ সাইক্য। এমনকি চাপ দেওয়ার জন্য নিজের কার্যালয়ে তাদের তলব করা হয়। সেই তলব মেনে গত 17 সেপ্টেম্বর বিজেপি বিধায়কের কার্যালয়ে হাজির হন। জমি লিখে দিতে রাজি না হওয়ায় বিধায়ক তার ভাইপো সহ তখন কার্যালয়ে উপস্থিত বিধায়কের সাঙ্গরা তাদের উপর চড়াও হন, এমনকি তার স্ত্রীকে গণধর্ষণ করেন। ওই নারকীয় ঘটনার প্রতিকার চাইতে 23 সেপ্টেম্বর সিভিল লাইন্স থানায় অভিযোগ দায়ের করতে যান নির্যাতিতা, কিন্তু দাপুটে বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নিতে রাজি হয়নি স্থানীয় থানার আধিকারিকরা। শেষ পর্যন্ত বদায়ুর সাংসদ বিধায়ক আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। গত 11 ডিসেম্বর বদায়ুর সাংসদ বিধায়ক আদালতের বিচারক লালু চৌধুরী বিজেপি বিধায়ক হরিশ সাইক্য সহ অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, তুলাবাজি, সম্পত্তি দখল, প্রতারণা সহ একাধিক অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দেন। আদালতের নির্দেশের 10 দিন বাদে এদিন মামলা দায়ের করা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।